আসসালামু আলাইকুম। সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখছেন, আপনাদের জন্য কিন্তু আজকে লাইভ ক্লাসটা। আজকে থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে থেকে আমরা আজকে দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের সমাধান কলেজ লেভেল। আজকে থেকে আমরা শুরু করেছি পুনরায় 18তম শিক্ষক নিবন্ধন থেকে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পর্যন্ত স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের প্রশ্ন গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান করব। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি আপনাদের সাথে থাকবো। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, গণিত বিভাগ। আমরা আমাদের লাইভটি শুরু করার আগে আপনাদেরকে বলে নেই, আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আপনাদের অনেকের অভিযোগ ছিল যে কালার ভালো দেখা যাচ্ছে না, আজকে কি কালারটা ঠিক মতো দিতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমরা আজকে আলোচনা করছি 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান। এখানে আমরা যে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা আলোচনা করছি আজকে যেটা আমরা আলোচনা করব যে 18তম কলেজ নিয়ে আজকে আলোচনা করব আমরা। লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বলছে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে কত দ্বারা গুণ করলে বা কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে কি না এটা যদি নির্ণয় করতে বলে, গুণ অথবা ভাগ, তাহলে আমরা সেমভাবে করব। আমরা যে সংখ্যাটি এখানে দেয়া আছে 2450, এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ করব, 12 দোকানো 24, 25 দোকানো 50। আবার 2 দ্বারা ভাগ, এবার তো 2 দ্বারা দিব না, 5 দ্বারা যদি ভাগ করি আমরা এখানে 7 আর 5 দ্বারা ভাগ করলে 5 দোকানো 10, 4 পাশে 20, 5 পাশে 25। আবার যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 4 পাশে 20, 5 9 45। আবার যদি 7 দ্বারা ভাগ করি 7 7 49। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2, এখানে 5, এখানে 5, 7 এবং 7। আমরা গুণনীয়কগুলো বের করে নিব, মৌলিক গুণনীয়কগুলো বের করব। মৌলিক গুণনীয়কগুলো বের করার পর এখানে জোড়ায় জোড়ায় কনভার্ট করব, প্রত্যেকটা জোড়াতে কনভার্ট করব, এক জোড়া করে নিব। যেমন এখানে এক জোড়া নিলাম, এখানে আর এক জোড়া নিলাম। নেয়ার পর এখানে যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, ওই সংখ্যাটি যদি আমরা এখানে 2 দ্বারা গুণ করি তাহলে এটা কি হবে, 2 গুণ 2, তখন এটাও জোড়াপূর্ণ হবে। তাহলে আমাদের মেন কাজটা হচ্ছে কি, যে প্রত্যেকটি মৌলিক গুণনীয়কগুলোকে আমাদের জোড়ায় জোড়ায় রূপান্তর করতে হবে। যেটা জোড়াবিহীন থাকবে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এই পুরো সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অথবা ভাগ করলে ওই পুরো সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে আপনাদের এরকম একটা মান থাকলো যে 2 গুণ 3 গুণ 5 গুণ 5। মনে করেন এরকম একটা গুণনীয়ক আসছে, তাহলে এখানে কি দ্বারা গুণ করতে হবে? এখানে শুধুমাত্র এই 5টা এক জোড়া রয়েছে, কিন্তু এটা জোড়াবিহীন। তাহলে এখানে আপনার এই যে 2টা জোড়াবিহীন রয়েছে, এই 2 এবং 3-এর গুণফল কত? 6। তাহলে 6 দ্বারা গুণ করলে ওই পুরো সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি আবারও বলছি, যে কোনো সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটা আমরা কিভাবে নির্ধারণ করব? প্রথমে আমরা যে সংখ্যাটি দেয়া থাকবে তার মৌলিক গুণনীয়কগুলো বের করে নিব। নেয়ার পর আমরা দেখব যে গুণনীয়কটি জোড়াবিহীন ওই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এটা আমরা মাথায় রাখব। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন, আজকে আমরা যেহেতু
ব্যাখ্যা সহ সমাধান আমরা সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে আবারও বলছি, আমরা কিন্তু সূচক এবং লগারিদমের বিষয়ে আলোচনা করেছি বেশ কয়েকবার, যে সূচক এবং লগারিদম আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সূচক এবং লগারিদম সম্পর্কে আপনাদের ধারণা রাখাটা খুবই জরুরি। সূচক এবং লগারিদম সম্পর্কে আপনার সমাধান করতে গেলে আপনার যে দুটো বিষয় নিয়ে কাজ করতে হবে, যে দুটো বেসিক আপনার খুবই জরুরি। সেই দুটো বেসিকের মধ্যে রয়েছে 1 নাম্বার, যে যখন সূচকীয় বেসগুলো সমান হয় তখন আমাদের এই পাওয়ারগুলো হর থেকে লব উঠলে বিয়োগ হবে, এবং যখন বেসগুলো সমান হবে তখন আমরা কি করব, পাওয়ারগুলো এখানে কি করব, যোগ করে দেব। অর্থাৎ এই দুটো বেসিক আপনাদের জানা জরুরি। এবং এখান থেকে আরও কিছু বেসিক আছে, অঙ্ক করার সময় আমরা বের করে নিব। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা দেয়া আছে, বলছে এক্স এর মান নির্ণয় করো। আমরা কিন্তু এখানে দুই রকমভাবে করতে পারি। একটা হচ্ছে 4 এর পাওয়ার হচ্ছে 3x - 5 দেয়া রয়েছে। আমরা প্রথমে এই 2কে ভাগ করে দিব, 512কে ভাগ করে দিলে এখানে হবে 256। তারপর এখান থেকে আমরা যদি এই 4টাকে ভেঙে নিই, 4কে ভেঙে নিলে হবে 2 স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 3x - 5, এখানে 2⁸, অর্থাৎ 2 এর মাথার উপর 8 দিলে, অর্থাৎ 2কে যদি 8 বার গুণ করি তাহলে 256 হবে। এটা আপনাদের জানতে হবে, অথবা মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করে নিতে হবে। এখানে যদি গুণ করে দিই 3 × 6, 5 × 10, এই পাওয়ার এবং পাওয়ার গুণ হবে এই 2⁸। উভয় পাশে যখন বেসগুলো সমান থাকবে তখন এই বেসটা বাদ দিয়ে এখানে যে মানটা থাকবে 6x - 10 = 8, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6s = 18, অর্থাৎ আমরা এখান থেকে পাবো x এর মান পাবো হচ্ছে 3। তাহলে এই যে x এর মানটা আমরা 3 পেয়েছি, এটাই কিন্তু আমাদের সঠিক হচ্ছে। দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। তানজিম, আপনি আমি সালাম জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আপনারা কে কে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। কত সহজভাবে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করলাম। আজকে মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন দেখেন, ঐকিক নিয়ম থেকে আমাদের একটি প্রশ্ন আসে। আপনারা ঐকিক নিয়ম সম্পর্কে একটু ধারণা রাখবেন, যে ঐকিক নিয়মটা আমরা কিভাবে করবেন। এটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, এটা আপনারা সেই ছোটবেলা থেকে করে আসছেন, এখনও করছেন একই জিনিসই। এখানে আমরা দেখতে পাচ্ছি 9 জন শ্রমিক 4 দিনে এত টাকা আয় করে, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে। মানে দিনের মানটা এখানে বের করতে বলছে, দিনের সংখ্যাটা। তাহলে সমপরিমাণ টাকা, যেহেতু টাকার পরিমাণ সমপরিমাণ টাকা এখানে রয়েছে, সুতরাং এই মানটা নিয়ে আমাদের কাজ না করলেও হবে, শুধুমাত্র এই দুটো অংশ নিয়ে আমরা কাজ করব। যদি টাকার পরিমাণটা কম থাকতো বা বেশি থাকতো তাহলে আমরা সেই পরিমাণটা নিয়েও কাজ করতাম। যেহেতু এখানে সমপরিমাণ কথাটা উল্লেখ করছে, সুতরাং এখানে আমাদের আলাদাভাবে কাজ করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবে, তাহলে দিন সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 9 জন শ্রমিক আয় করে, মানে 1800 টাকা আয় করে 4 দিনে। তাহলে একজন শ্রমিকের যদি ওই 1800 টাকা আয় করতে হয় তাহলে দিন সংখ্যা 100% বাড়বে, এবং 6 জন শ্রমিক যদি আয় করতে চায় তাহলে আমাদের তার মানটা 100% কমে যাবে। আমরা যদি কেটে দেই 2, 3 কেটে দেবো, এখানে 3 × 3 = 9, 3 × 6, অর্থাৎ 6 দিন। আমাদের সঠিক উত্তর হবে এখানে কত দিন? 6 দিন। তাহলে আমি আবারও বলছি যে এই টাইপের অঙ্কগুলো ঐকিক নিয়ম করার সময় আপনারা দেখবেন সময়ের পরিমাণ, দিনের পরিমাণ এগুলো যদি বৃদ্ধি পায়, মানে বেশি সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে গুণ হবে, আর কম সময়ের প্রয়োজন হলে সেক্ষেত্রে ভাগ হবে। এখানে এই অঙ্কটাকে যদি আমরা সংক্ষেপে করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি, M1 D1 = M2 D2। M2 হচ্ছে প্রথম যে শ্রমিকের সংখ্যা দেয়া আছে, D1 হচ্ছে প্রথম যে দিনের পরিমাণটা দেয়া আছে সেই দিনের পরিমাণ আর শ্রমিকের পরিমাণ, আর M2 হচ্ছে দ্বিতীয় শ্রমিকের পরিমাণ, আর D2 হচ্ছে দ্বিতীয় দিন যেটা আমাদের বের করতে বলছে সেই মানটা। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা খুব ইজিভাবে কিন্তু আমরা সমাধান করতে পারবো। এই যে
তাহলে এখান থেকে আমরা সেমভাবে সমাধান করলে এখানে আমাদের D2 এর মান চলে আসবে হচ্ছে 6। তাহলে আমরা কিন্তু এরকম সহজ ওয়েতেও কিন্তু সমাধান করতে পারবো, মানে কঠিন নিয়মের চাইতে আমরা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে বেসিক সম্পর্কে ধারণা রাখবেন, কারণ সম্পূর্ণ বেসিক না জানলে কিন্তু আপনি এই সমাধানটা করতে পারবেন না। যদি আপনি বেসিকটা জানতেন তাহলে কিন্তু এই সমাধানটা আপনি করতে পারতেন। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করুন, প্রশ্নটা কি বলা আছে একটু লক্ষ্য রাখুন। আমরা আলোচনা করছি, আপনারা যারা এখন যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে আবারও বলছি, আজকে আমরা আলোচনা করছি 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির কলেজ লেভেলের গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আমরা 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের পার্থক্য দেওয়া রয়েছে 20 বছর। 8 বছর পর মানে বর্তমান থেকে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে এবং পুত্রের বর্তমান বয়স দেওয়া রয়েছে। তাহলে পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে। এখন পুত্রের বর্তমান বয়স যেহেতু বের করতে বলছে, সুতরাং এই পুত্রের বর্তমান বয়সটাকে আমরা একটা চলকের মাধ্যমে কনভার্ট করি, এক্স এর মাধ্যমে কনভার্ট করলাম। অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে পুত্রের বর্তমান বয়স x বৎসর এবং পিতার বয়স, তাহলে পিতার বয়সটা হচ্ছে x - 20 এত বছর। এখন আপনারা বলতেই পারেন যে সমষ্টি বলছে মানে পার্থক্য বলছে 20 বছর, আমরা এখানে x - 20 কেন ধরছি? তাহলে x - 20 বা x + 20 ধরি, কারণ হচ্ছে যে যখন এই দুটোর পার্থক্য বের করবো, পার্থক্য মানে হচ্ছে যে বড় মান থেকে ছোট মানটা বাদ, অবশ্যই পিতার বয়স থেকে পুত্রের বয়স বেশি হবে। এই জন্য যদি আমরা এই পিতার বয়স থেকে পুত্রের বয়সটাকে বাদ দিই, তাহলে আমাদের যে মানটা দেয়া রয়েছে এই যে পার্থক্য 20, এই 20টা চলে আসে। তাহলে এই দুটো মান আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন বলছে 8 বছর পর সমষ্টি, ওকে। তাহলে 8 বছর পর পুত্রের বয়স এবং 8 বছর পর পিতার বয়স, এই যে সমান হচ্ছে 72 বছর, 72। আমরা এখান থেকে সঠিক উত্তরটা বের করে ফেলব। আমরা 2x = 72 মাইনাস, তাহলে এখানে x = পাবো হচ্ছে 36/2, অর্থাৎ আমরা x এর মান পাবো হচ্ছে এই যে। তাহলে এই লাইনটা বুঝতে যদি আপনাদের একটু সমস্যা হয় একটু কমেন্ট করে জানাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 বছর পর পুত্রের বয়স, 8 বছর পর পিতার বয়স, এই দুটার সমষ্টি। 8 বছর পর যখনই পরে বলবে, বর্তমান থেকে পরে বলবে, তখন আমরা যোগ করব, বর্তমান থেকে পূর্বে বললে আমরা বিয়োগ করব, এটা শুধু মাথায় রাখবো। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার এত অংশ হলে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি? একটি খুঁটি, তাহলে ছায়ার দৈর্ঘ্য, একটি খুঁটি, এখানে যদি সূর্য ওঠে, মনে এ পাশে যদি সূর্য থাকে, তাহলে এই খুঁটির, এইটা হচ্ছে খুঁটি, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। বলছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ। তাহলে উচ্চতা যদি x হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে √3x। এটার উন্নতি কোণ বলতে এই কোণের পরিমাণটা নির্ণয় করতে বলছে। খুব ইজিভাবে ভাবুন। তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা জানি tan θ সমান আমরা লিখি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan θ লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে বর্গমূল 3x। তা দুটো x কেটে যাবে, এখান থেকে আমরা লিখবো হচ্ছে tan θ
1/, বর্গমূল 3। তা tan কত ডিগ্রি মান 1/√3, এটা আপনার জানতে হবে। tan 30 ডিগ্রি, তাহলে উভয় পাশে tan বাদ দেব, তাহলে এখান থেকে আমরা থিটা সমান লিখবো হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই যে এটা আমাদের সঠিক উত্তর। তাহলে কত ইজি একটি প্রক্রিয়া। প্রশ্নটা শুধু বলছে যে খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে উচ্চতা x, আমরা ভূমিটা মানে ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে ভূমি, খুঁটিটির ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে ভূমি, আমরা মাথায় রাখতে হবে। কারণ এই খুঁটির ছায়ার দৈর্ঘ্য এটা, আপনার চিত্র চাইলে এভাবেও অঙ্কন করতে পারতেন। এটা যদি খুঁটি, এই পাশ থেকে যদি আপনি কোনো আলো দিতেন তাহলে এই খুঁটির ছায়ার দৈর্ঘ্য এই পাশে পড়তো, কোনো প্রবলেম হতো না। সেই ক্ষেত্রে এটা থিটা ধরতাম, এটা x ধরতাম, এটা বর্গমূল 3x ধরতাম। সেম কেস, যার শুধু চিত্রটা একটু পরিবর্তন, তাছাড়া আর কোনো কিছু না। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ছাত্রী অ্যাপ্লিকেশনের লিখিত কোর্স খুব দ্রুত সময়ের মধ্যে চালু হবে। বিশেষ করে যারা গণিতের আছেন, যারা আমাকে ফলো করেন বা আমাদের ছাত্রী অ্যাপ্লিকেশনকে ফলো করেন বা আনোয়ার স্যার পেজকে ফলো করেন, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন থেকে আমি ব্যাপকভাবে প্রচার করতেছি যে আপনাদের আসন্ন 19তম বিষয়ভিত্তিক যে গণিতের যে পাঠটা রয়েছে, এই পাঠটা আমি খুব দ্রুত সময়ের মধ্যেই শুরু করবো ইনশাল্লাহ, এবং এটা নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। যে খুব দ্রুত সময়ের মধ্যেই সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়ের টপিক অনুযায়ী, মানে প্রত্যেকটি অধ্যায়ের টপিক অনুযায়ী কিন্তু আপনাদের মাঝে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব। অর্থাৎ যে সিলেবাসটা রয়েছে, আপনারা তো এমসিকিউ কখনো পড়েননি, কারণ অনার্স সেকশনে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, প্রত্যেকেই আপনারা পড়েছেন কি আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা দেখে আসছেন যে দেখে আসছি আমরা যে তিতাস সিরিজ বা যে কোনো একটা সায়েন্স ভিউ পাবলিকেশনের বিভিন্ন রকম বই আমরা পড়েছি, কিন্তু এমসিকিউ কিন্তু আমরা পড়িনি। এটা আপনার সম্পূর্ণটা নিজের বেসিক কাজে লাগিয়ে, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে কিন্তু আপনাদের জন্যই কিন্তু স্পেশালি কিছু মানে কালেক্ট করার চেষ্টা করছি, এবং যেগুলো দিয়ে আপনাদের পরবর্তীতে প্রশ্নগুলো আসতে পারে, এবং যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে বেশ কয়েকবার, এই প্রশ্নগুলোকে কিভাবে এমসিকিউ আকারে তৈরি করা যায়, এগুলো নিয়ে কিন্তু কাজ করছি। মানে খুব দ্রুত সময়ের মধ্যেই কোর্সটা চালু হবে। আপনারা যারা মানে আমার কোর্সে ভর্তি হতে চান, মানে গণিতের কোর্সে, অবশ্যই আনোয়ার স্যার পেজে যোগাযোগ করবেন, অথবা সাদিক পাবলিকেশনে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু কোর্সটা খুব দ্রুত সময়ের মধ্যেই চালু করব। আর আমাদের কোর্স ফি স্কুল এবং কলেজ আলাদা আলাদা, এবং কোর্স ফি মিনিমাম আমরা একটা, আপনাদের যাতে কষ্ট না হয় এই জন্য আমরা একটা মিনিমাম অনারিয়াম ধার্য করেছি। আমাদের স্কুলের যে কোর্স ফিটা হবে এটা হবে 2000 টাকা, এবং কলেজের কোর্স ফিটা 2500 টাকা। আচ্ছা, যেহেতু কলেজে আমাদের আরও কিছু নতুন সিলেবাস যুক্ত হয়েছে, এখানে ফরটার্ন যুক্ত হয়েছে, এখানে আপনার লিনিয়ার প্রোগ্রামিং যেটা আপনারা করেছেন, তারপর এখানে আপনার আরও একটা নিউমেরিক্যাল একটা বিষয় রয়েছে, অর্থাৎ 3টা সাবজেক্ট নতুন যুক্ত হয়েছে, এই 3টা বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। এই জন্য সব কিছু মিলিয়ে একটা বিশাল একটা প্রোগ্রাম চলছে। আপনারা যারা লাইভটি সরাসরি দেখছেন এবং বা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা যারা গণিতের স্টুডেন্ট আছেন, অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। এবং আপনাদেরকে আমি আবারও বলছি, যেহেতু আমি গণিত থেকে 3টি সনদ অর্জন করেছি, অর্থাৎ 14তম, 15তম এবং 16তমতে, এবং প্রত্যেকটি সনদেই কিন্তু আমি 90+ মার্কস পেয়েছি। মানে গণিতের স্টুডেন্ট হিসেবে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে গণিতে ভালো মার্কস পাওয়াটা সো টাফ, মানে সো ডিফিকাল্ট একটা বিষয়। এই জন্য আপনাকে মাস্ট বি মানে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি সমাধান করতে পারবেন, তত দ্রুত সময়ের মধ্যে। এখন তো আপনি যখন 100 মার্কসের লিখিত পরীক্ষা দিতেন, তখন একটা নির্দিষ্ট টাইম থাকতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে আপনার 100টা এমসিকিউ উত্তর করতে হবে। 100টা এমসিকিউ কিন্তু আপনি যে সময় দিবে সেই সময়ের মধ্যে করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ভালো দক্ষতা ছাড়া কিন্তু আপনি কখনোই ভালোভাবে সমাধান করতে পারবেন না। এই জন্য আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেসিক সম্পর্কে বেসিক ক্লিয়ার রাখতে হবে, যে কী টাইপের প্রশ্ন আসতে পারে সেই টাইপের প্রশ্ন নিয়ে আপনার কাজ করতে হবে। এগুলো নিয়ে কিন্তু আপনার দীর্ঘ একটা সময়ের পথ চলতে হবে। আপনি যদি এখনও ভাবেন যে কখন সার্কুলার হবে, কখন নতুন সিলেবাস দিবে, এগুলো নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তাহলে আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে লিখিত কোর্সে আসতে হবে, এবং এটা সঠিক গাইডলাইন্স নিয়ে আপনাকে মানে এগোতে হবে। আপনি যদি শিক্ষক হতে চান, তাহলে আমি মনে করি, আমি একজন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে মনে করি যে ম্যাথমেটিক্স থেকে ভালো একটা মার্কস ক্যারি করা সো ডিফিকাল্ট, এটা আমি মনে করি। কারণ আমি যখন অনার্স লাইফে স্টুডেন্ট ছিলাম, আপনারা তো রিসেন্ট
কেউ অনার্স শেষ করলেন বা কেউ মাস্টার্স শেষ করলেন। আমি যখন অনার্স কমপ্লিট করেছি 2015, আমার সেশন ছিল 2011-12 সেশন। আমার অনার্স সার্টিফিকেট 2015, কিন্তু রেজাল্ট হয়েছে 2016 বা 17-তে। এখন আমরা কিন্তু সেই সময় কিন্তু দেখে আসছি যে পড়ার যে একটা মানে জার্নিটা ছিল আমাদের, এই জার্নিটা কিন্তু এটা বিস্তারিত জার্নি ছিল। আমি কিন্তু অনেক হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করার পর আমি কিন্তু অনার্সের সিজিপিএ 3.76 ক্যারি করেছিলাম এবং মাস্টার্সে 3.83 ক্যারি করেছিলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ এত ব্যস্ততার ভিতরেও আমি চেষ্টা করেছিলাম যে ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যারা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হতে চান, আপনাদেরকে কিন্তু মাস্ট বি, মানে গণিতে যারা স্টুডেন্ট, বিশেষ করে গণিতে যারা আছেন, আপনাদের কিন্তু মাস্ট বি মানে অধিক পরিশ্রম করতে হবে, অধিক পরিশ্রম করতে হবে। কারণ যেহেতু সিলেবাস টোটালি আলাদা। আগে আপনারা দেখে আসছেন যে লিখিত পরীক্ষা, কিন্তু যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এখানে কিন্তু আপনার সঠিক গাইডলাইন্স ছাড়া কিন্তু আপনি কোনো ক্রমেই মানের ফলাফল ভালো করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা আসন্ন 19তমতে প্রিপারেশন নিতে চাচ্ছেন, সময় নষ্ট না করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের কোর্সে যুক্ত হন এবং সঠিক গাইডলাইন্স নিয়ে আপনারা আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করুন। চলুন, অনেক কথা বলে ফেলছি, এখন একটু অঙ্ক করি। দেখেন, যখন এই টাইপের প্রশ্ন দেখবেন আপনারা, যে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকেই তত 15 টাকা করে চাঁদা দেয়, মোট এত টাকা হলে সদস্যের সংখ্যা নির্ণয় করো। যদি এই টাইপের কোন প্রশ্ন আপনারা দেখেন, তাহলে অবশ্যই এই টাইপের প্রশ্ন দেখলে আপনারা তখন সংক্ষেপে এই প্রশ্নটা সমাধান করতে পারেন যে সদস্য সংখ্যা যখন নির্ণয় করব, একটা বর্গমূল দিব, দেওয়ার পর এখানে যে মানটা রয়েছে 735, এই সংখ্যাটাকে এই 15 দ্বারা একটা ভাগ করে দিব, দিলে এখানে আমরা আমাদের মানটা পেয়ে যাব। তাহলে এখানে 4×15 = 60, 5×15 = 75, তাহলে এখানে 4×15 = 60। তাহলে যদি আমরা 15 দ্বারা এটাকে ভাগ করে দেই, তাহলে 4 বাদ দিলে এখানে 60 হবে, এখানে 13। তারপর যদি আমরা এটাকে 9 বাদ দিই, তাহলে 5 × 9 = 45, 9 আর হচ্ছে 4, 13, 0। তাহলে এখানে হচ্ছে কত? 49 বার। 49কে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে কত? 7। সঠিক উত্তর হবে আমাদের 7 জন। আমি আবারও বলছি, এই প্রশ্নটা কিন্তু আপনারা এভাবে সংক্ষিপ্তভাবে করতে পারেন। দেখেন আমি কত সংক্ষিপ্তভাবে এই প্রশ্নটি সমাধান করেছি। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নটা আপনারা পারবেন। 50 থেকে বড় এবং 100 থেকে ছোট মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার দয়ের গড়। তাহলে 50 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে, আপনারা জানেন, 53, এবং 100 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 97। 97 এবং 53 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। দেখেন, একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত করো। প্রশ্ন বলছে একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি হচ্ছে πr², এটা দ্বিগুণের সাথে পরিধির অনুপাত নির্ণয় করতে বলছে 2πr। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এগুলো কেটে যাবে, কেটে গেলে একটা আর কেটে যাবে, শুধু আর থাকবে। এই শুধু আরটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। এই যে প্রশ্নটা দেখেন, প্রশ্ন কিন্তু খুব সিম্পল একটি প্রশ্ন দিয়েছে, মানে জাস্ট বেসিক নলেজ যদি আপনার থাকে এই প্রশ্ন সমাধান করতে পারবেন। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে তার পরিধির অনুপাতটা বের করতে বলছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি। দেখেন এখানে 5ab এর মান আছে। যখন a + b এর মান বর্গমূল আকারে দেওয়া থাকবে, তখন আমরা ab এর সূত্র দিয়ে আমরা সরাসরি মানটা নির্ণয় করার চেষ্টা করব। দেখেন এখানে রয়েছে a + b এর মান বর্গমূল 5 এবং a - b এর মান দেয়া রয়েছে বর্গমূল 3। আমাদের নির্ণয় করতে বলছে 5ab। তাহলে 5কে রেখে দিলাম,
আমরা জানি যে এই এ বি এর সূত্রটা আমরা প্রত্যেকেই জানি যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আমরা এখান থেকে 5টা বসিয়ে দেব। এ প্লাস বি এর মান আমরা এখানে বসিয়ে দেব বর্গমূল 7 ডিভাইডেড বাই 2। তারপর এটার মান বসিয়ে দিব বর্গমূল 3 ডিভাইডেড বাই 2। এই যে তাহলে এখান থেকে আমরা 5, এখান থেকে 7 ডিভাইডেড বাই কত 4 মাইনাস 3 ডিভাইডেড বাই কত 4। মানে এই স্কোয়ারটাকে লব এবং হর উভয় জায়গায় করতে হবে। তাহলে 5 আমরা এখান থেকে লসাগু করব, এই যে 7 মাইনাস 3, তাহলে এখান থেকে 5 4 ডিভাইডেড বাই 4, তাহলে 5 ইন্টু 1, সঠিক উত্তর হবে 5। তাহলে এই যে প্রক্রিয়াগুলো আপনারা যদি বীজগণিতীয় রাশির মান নির্ণয় করতে চান তাহলে কিন্তু আপনার সূত্রের কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই সূত্র সম্পর্কে পরিপূর্ণ শুধু ধারণা না, পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। দেখেন এই প্রশ্নটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া রয়েছে, এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থের চাইতে 8 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে প্রস্থ যদি আমরা x মিটার ধরে নিই তাহলে দৈর্ঘ্যটা 8 মিটার বেশি বলছে, x প্লাস 8 মিটার। তাহলে এখানে পরিসীমা দেয়া রয়েছে, পরিসীমা 44 মিটার। আমরা জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে তাহলে এখান থেকে আমরা 2, এখান থেকে আমরা লিখতে পারি 2x প্লাস 8। আমরা কিন্তু এখান থেকে সংক্ষেপও করতে পারতাম যে 2x প্লাস 8 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখান থেকে 2x 22 মাইনাস 8, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 14, তাহলে x এর মান পাবো হচ্ছে 7। তাহলে x যদি 7 হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে আমাদের অনুপাত নির্ণয় করতে হবে। টু এক্স প্লাস 8 বাড়িতে কোনো 44, 8 মিটার বেশি, তাহলে বাড়িতে কোনো 22 থেকে 8 বাদ দিতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, তাহলে ঠিকই তো দেখতে পাচ্ছি আমরা, প্রস্থ তাহলে হবে হচ্ছে 7 আর দৈর্ঘ্য হবে 7 প্লাস 8 15, তাহলে 15 বের করতে বলছি। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আমরা অঙ্কটা সঠিক করেছি, শুধুমাত্র আমাদের একটু মানে সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে কি যে এখানে এইটাকে আমরা 44 ধরে নিয়েছি আর এটাকে আমরা 8 ধরেছি, কিন্তু আমাদের এটা হচ্ছে 88 অর্থাৎ 88 হবে এখানে, এই যে 88 হবে। তাহলে আমাদের মানটা আর এইরকম আমাদের প্রবলেম হতো না, কারণ আমরা এখানে 88 যদি ধরে নিতাম তাহলে আমাদের সঠিক উত্তরটা চলে আসতো আর কি। সেই ক্ষেত্রে আমাদের এখানে মানটা 2 দ্বারা ভাগ করলে এখানে 44, তাহলে এখান থেকে 44 থেকে আমরা বাদ দিতাম 36, তখন x এর মান আমাদের আসতে হচ্ছে এখানে, এই যে সেই ক্ষেত্রে আমাদের মানটা আর কোনো প্রবলেম আসতো না আর কি। আমরা মানের ধরে নিতে একটু প্রবলেম করেছিলাম, মানে মানটাকে আমরা ভুল ভেবেছিলাম, কিন্তু সেমভাবে অঙ্কটা সমাধান করে ফেলবো আমরা। আজকের আলোচনার লাস্ট অঙ্ক আমি আপনাদের বলেছিলাম যে বীজগণিতীয় রাশির মান নির্ণয় করার জন্য সূত্রের কোনো বিকল্প নেই। এই অঙ্কটা ক্লাস 8-এর বইয়ে 4.2 রয়েছে, অষ্টম শ্রেণীর বইয়ে 4.2 এই টাইপের প্রশ্ন রয়েছে, অসংখ্য প্রশ্ন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x মাইনাস ওয়াই সমান দেওয়া রয়েছে 3,
এখন প্রদত্ত রাশি বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এখানে যে মানটা রয়েছে বসিয়ে দিলাম। এটার মান রয়েছে 3 হোল কিউব 3xy ইন্টু 3 মাইনাস 9xy, তাহলে 27 প্লাস 9xy, এখানে একটা মাইনাস 9xy। এই যে আমাদের সঠিক উত্তর হবে 27। জাস্ট আমরা এই অংশটুকু সূত্র করেছি, আর এই মানটা যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। আর আপনার এই সূত্রটুকু যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এই অঙ্কের সমাধান করতে পারবেন না। এই জন্য বীজগণিতীয় রাশির সকল অঙ্কের সমাধানের জন্য অবশ্যই আপনার সূত্রটা জানতে হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন আরও একটি আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।